দ্য ডিজিটাল এডুকেশনে সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি নিরপেক্ষ ন্যায় অধ্যায় শুরু করেছি এবং নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের অনেক ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা নিরপেক্ষ ন্যায় কী, নিরপেক্ষ ন্যায় বৈশিষ্ট্য কী, নিরপেক্ষ ন্যায় বিভিন্ন পদগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি এবং নিরপেক্ষ ন্যায় প্রকারভেদ পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে আমরা দেখবো একটা নিরপেক্ষ ন্যায় কীভাবে গঠিত হয়, তার গঠনটা কেমন হয় সেটা আমরা একটু সুন্দরভাবে দেখে নেব। সেখানে কিন্তু আবার বিভিন্ন পদ এবং তাদের আকারগুলো কিন্তু আলোচনায় চলে আসবে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি এখানে কিন্তু সেগুলো সংক্ষেপে আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো, নিরপেক্ষ ন্যায়ের গঠন। একটি আদর্শ নিরপেক্ষ ন্যায় তিনটি নিরপেক্ষ বচনের দ্বারা গঠিত হয়। তাহলে আমরা জানলাম একটি আদর্শ নিরপেক্ষ ন্যায় কয়টি বচনের দ্বারা, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন মাস্ট বি আসে। এই তিনটি বচনের মধ্যে দুটি বচন হলো আশ্রয় বাক্য বা হেতু বাক্য। তাহলে দুটি বচন হবে কি বলতো, আশ্রয় বাক্য হবে, আর একটি বচন কি হবে বলতো, সিদ্ধান্ত হবে। কি হবে, সিদ্ধান্ত। এটা আমরা অনেকবার জেনেছি। যে দুটি বচনকে আশ্রয় করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাদেরকে বলা হয় আশ্রয় বাক্য। এটা আমরা এর আগেও জেনেছি যে আশ্রয় বাক্য কাকে বলে, যে দুটি বচনকে আশ্রয় করে সিদ্ধান্তটাকে পাওয়া যায় তাদেরকে বলা হয় আশ্রয় বাক্য। এবং প্রদত্ত আশ্রয় বাক্যকে ভিত্তি করে, ওই আশ্রয় বাক্যগুলোকে ভিত্তি করে যে তৃতীয় বচনটাকে পাই, এটা বন হয়ে আছে, বচন পাওয়া যায়, তাকে বলা হয় কি বলতো, সিদ্ধান্ত। তাকে কি বলা হবে, সিদ্ধান্ত বলা হবে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেখো, তাহলে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে দেখো দুটো আশ্রয় বাক্য, কয়টা আশ্রয় বাক্য, দুটি আশ্রয় বাক্য এবং একটি কি, সিদ্ধান্ত। তাহলে এই যাদের উপর নির্ভর করে এই তৃতীয় বচনটাকে পাওয়া হচ্ছে তাদেরকে বলা হবে আশ্রয় বাক্য। আর এই দুটি যে দুটি বচনকে আশ্রয় করে সিদ্ধান্তটা পাওয়া হচ্ছে তাদেরকে বলা হয় আশ্রয় বাক্য। এবং এই আশ্রয় বাক্যগুলোকে নির্ভর করে যেটাকে পাওয়া যাচ্ছে সেটাকে বলা হবে সিদ্ধান্ত। মনে থাকবে কথাটা সুন্দর করে। এই ন্যায় অনুমানটিতে সকল মানুষ হয় মরণশীল জীব এবং রাম হয় মানুষ, এই বচন দুটি হলো আশ্রয় বাক্য। এখানে এই দুটো হলো আশ্রয় বাক্য। আর নাম হয় মরণশীল, এই তৃতীয় বচনটি হলো কি বলতো, সিদ্ধান্ত। মনে রাখতে হবে যে ন্যায়ের সিদ্ধান্ত বাক্যটিকে দুটি আশ্রয় বাক্যের শেষে লিখতে হবে এবং সিদ্ধান্ত বাক্যটির পূর্বে কি হবে বলো, সুতরাং চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যেখানে যেমন সিদ্ধান্ত কথাটা লেখা আছে, সিদ্ধান্ত কথাটা না লিখে আমরা কিন্তু সিদ্ধান্ত এই যে সুতরাং চিহ্নটা কিন্তু আমরা প্রোভাইড করব। ঠিক আছে, চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে, এই চিহ্নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্যের কিন্তু পরে লিখতে হবে। এটা একটা আমরা সুন্দর একটা গঠন আমরা জেনে নিলাম। ঠিক আছে, চলো তারপরে দেখো, এবারে আমরা জেনেছিলাম যে এই যে নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন পদ, নিরপেক্ষ ন্যায় আমরা বিভিন্ন পদ সম্পর্কে জেনেছিলাম। কয়টা পদ সম্পর্কে জেনেছিলাম আমরা, তিনটা পদ ছিলাম, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। তাদের গঠনগুলোও আমরা জেনেছিলাম যে সেই তিনটা পদ কয়বার ব্যবহার করা হবে। শুধু এই জায়গাটা পড়ে নিই, প্রতিটি ন্যায় অনুমানে মোট তিনটি পদ থাকবে। কয়টি পদ থাকবে, তিনটি পদ, পক্ষ, সাধ্য, হেতু। প্রতিটি পদ কতবার করে ব্যবহার করবে, দুইবার। যেহেতু ন্যায় অনুমানে তিনটি বচন দ্বারা গঠিত হয় এবং একটি বচনের উদ্দেশ্য ও বিধেয় দুটি পদ থাকে, তাহলে সেহেতু তিনটি বচনে কয়টা পদ থাকবে, টোটাল 6টা পদ থাকে। এইবার কিন্তু উক্ত উদাহরণটি লক্ষ্য করলেই দেখা যায় এখানে 6টি ভিন্ন পদ নেই, 3টি পদ আছে, 3টা পদ থাকে। কি কি পদ থাকে, 3টি পদ থাকে। রাম, তারপরে মরণশীল জীব আর হচ্ছে মানুষ, দুবার করে ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য ন্যায় অনুমানে 3টি পদের কোনো একটি পদ একই বচনে দুবার করে ব্যবহৃত হয় না। উল্লেখ্য ন্যায় অনুমানের 3টি পদের কোনো একটি পদ একই বচনে দুবার ব্যবহৃত হয় না। ভালো করে মনে রাখবে যে এই যে পদ তিনটা, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, এরা কিন্তু কখনোই একই বচনে কিন্তু দুইবার ব্যবহার করা হবে না, দুইবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এবার পক্ষপদ আমরা জেনেছিলাম, একবারে আমি মুখেই বলে দিচ্ছি। পক্ষপদ হচ্ছে সেই পদ যে পদ সিদ্ধান্তের কোথায় থাকে, সিদ্ধান্তের কোথায় থাকে বলতো, উদ্দেশ্যের স্থানে থাকে, সেটা হচ্ছে পক্ষপদ। তারপরে সাধ্যপদ, সাধ্যপদ কোথায় থাকে বলতো, সাধ্যপদ হচ্ছে সেই পদ যে পদ সিদ্ধান্তের কোথায় থাকে বলতো, সিদ্ধান্তের বিধেয়ের স্থানে থাকে। আর তার সাথে সাথে কোথায় থাকে, আর প্রধান আশ্রয় বাক্যে থাকে। আর পক্ষপদ কোথায় থাকে, সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকার সঙ্গে সঙ্গে অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। সুন্দর করে আমরা পড়ে নিয়েছিলাম এগুলো। হেতুপদ কোথায় থাকে বলতো, হেতুপদ নিরপেক্ষ ন্যায় হেতুপদ হচ্ছে যে পদটা সিদ্ধান্তে থাকে না, সেই পদটা শুধুমাত্র আশ্রয় বাক্যে থাকে, সেই পদটাকে বলা হয় হেতুপদ। সুন্দর করে এগুলো মনে রাখতে হবে, এই লাইনগুলো তুলে তুলে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা জেনে এসেছি অলরেডি একটা ভিডিওতে সুন্দর করে বিভিন্ন পদ সম্পর্কে। এবার আকার সম্পর্কেও জেনেছি যে এই 3টে পদকে আমরা 3টে ইংরেজি অক্ষর দ্বারা বুঝতে পারি, সেটা হচ্ছে এস, পি, এম। এস মানে পক্ষ, পি মানে সাধ্য, আর এম মানে হেতুপদ। তাহলে সুন্দর করে কিন্তু এগুলো আমরা জেনে এসেছি, এইভাবে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে চলো, তারপরে এগুলো আমরা জেনে এসেছি জন্য এবারে এই আশ্রয় বাক্যের পৃথক নাম, এই আশ্রয় বাক্যগুলোর আবার নাম দেওয়া যেতে পারে, যেগুলো পরীক্ষায় তোমাদের আসে। যে পদের উপস্থিতি অনুযায়ী ন্যায় অনুমানের আশ্রয় বাক্য দুটিরও পৃথক নাম আছে।
এই যে আশ্রবাক্যের মধ্যে পদের যে বিভিন্ন উপস্থিতি, সেই পদের উপস্থিতি অনুযায়ী কিন্তু তাদের নাম হয়েছে প্রধান আশ্রবাক্য, যার নাম হচ্ছে সাধ্য আশ্রবাক্য। তাহলে প্রধান আশ্রবাক্যের অপর একটা নাম আছে সাধ্য আশ্রবাক্য। কেন হয়েছে এটা একটা প্রশ্ন জাগতে পারে, সেটাও আমি বলে দেবো। আরেকটা নাম হচ্ছে অপ্রধান আশ্রবাক্য বা পক্ষ আশ্রবাক্য। তাহলে সুন্দরভাবে দেখো যে প্রধান আশ্রবাক্য সাধ্য আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য বা পক্ষ আশ্রবাক্য, দুটো আশ্রবাক্যের কিন্তু আলাদা আলাদা নাম। কেন হয়েছে দেখো, প্রধান আশ্রবাক্য সাধ্যপদটি যে আশ্রবাক্যে থাকে তাকে বলা হয়, তাকে প্রধান আশ্রবাক্য বলে। প্রধান আশ্রবাক্য বা কি বলবো, সাধ্য আশ্রবাক্য। কি বলবো, সাধ্য আশ্রবাক্য বলবো। এখানে কে কে থাকে, প্রধান আশ্রবাক্যে কে কে থাকে বলো তো? প্রধান আশ্রবাক্যে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হেতুপদ থাকে এবং তার সাথে সাথে কিন্তু কি থাকে, তার সাথে সাথে আমাদের সাধ্যপদটি থাকে। এই জন্য প্রধান আশ্রবাক্যের নাম সাধ্য আশ্রবাক্য বলা হয়, কারণ ওখানে প্রধান আশ্রবাক্যে হেতুপদের সাথে সাথে কিন্তু কোন পত্র থাকে, সাধ্যপদ থাকে। কোন পত্রী, সাধ্য। আর অপ্রধান আশ্রবাক্যে পক্ষ আশ্রবাক্য কেন বলা হয়? দেখো, পক্ষপত্রী যে আশ্রবাক্যে থাকে তাকে বলা, তা অপ্রধান আশ্রবাক্য বা সাধ্য আশ্রবাক্য বলে, বা পক্ষ আশ্রবাক্য বলে। সরি, এটা হবে না, সাধ্য আশ্রবাক্য কথাটা হবে না, কারণ পক্ষপত্রী যে আশ্রবাক্য থাকে তাকে পক্ষ আশ্রবাক্যই বলে। এটা টাইপিং মিস্টেক হয়েছে। আর সিদ্ধান্ত হলো সেই বচন যেখানে পক্ষপদ ও সাধ্যপদ থাকে। এই সিদ্ধান্তে কিন্তু কি থাকে বলতো, পক্ষপদ থাকে আর সাধ্যপদ থাকে, কিন্তু হেতুপদটি কি থাকে না, সেখানে অনুপস্থিত থাকে, উপস্থিত থাকে না। ন্যায় যুক্তি গঠনে সিদ্ধান্তের বিশেষ গুরুত্ব আছে। ন্যায় যুক্তি গঠনে কিন্তু একটা সিদ্ধান্তের কিন্তু বিশাল একটা গুরুত্ব রয়েছে, কেননা এই সিদ্ধান্তের উদ্দেশ্যপদ ও বিধেয় পদের দ্বারা আশ্রবাক্য দুটিকে গঠন করায়। কারণ এই সিদ্ধান্তের যে উদ্দেশ্যপদ আর বিধেয় পদ মানে পক্ষপদ আর সাধ্যপদ, তাদের দ্বারাই কিন্তু কি হয়, আশ্রবাক্যগুলো গঠন করা হয়। তাই এদের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। ঠিক আছে, আমরা জানলাম দুটো আশ্রবাক্যের নাম, একটা সাধ্য আশ্রবাক্য, একটা কি পক্ষ আশ্রবাক্য, আমরা সুন্দরভাবে জেনে নিলাম। এবারে আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভালোভাবে তোমরা একটু মাথায় ঢোকাবে। ঠিক আছে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে একটা যুক্তিকে আদর্শ আকারে, আদর্শ নিরপেক্ষ আকারে আমি নিয়ে আসব, কি করে নিয়ে আসব, কি করে বুঝবো। কারণ পরীক্ষার সময় কিন্তু তোমাদের ওই সকল মানুষের মননশীল এভাবে কিন্তু থাকবে না, তোমাদের 3টে বাক্য দেওয়া থাকবে, সেই 3টে বাক্য থেকে কিন্তু বচন করতে হবে। কি নিয়মে, কি করে বুঝবো যে এই 3টে বাক্যের মধ্যে কোনটা আশ্রবাক্য, প্রধান আশ্রবাক্য কোনটা, অপ্রধান আশ্রবাক্য কোনটা, সিদ্ধান্ত আমি কী করে বুঝবো, সেই বোঝার থেকেই কিন্তু আমাদেরকে কিন্তু যুক্তিটা গঠন করতে হবে, ন্যায়টাকে গঠন করতে হবে। সেই গঠনটা করার নিয়ম কি কি, সেই নিয়মটা দেখে নাও। বলেছে প্রথমেই প্রদত্ত বিবৃতি বা যুক্তি থেকে সিদ্ধান্তটাকে খুঁজে বের করে নিতে হবে। তাহলে প্রথমেই একটা যে জিনিসটা দেওয়া থাকবে, মানে যে বাক্যগুলো দেওয়া থাকবে তার থেকে কাকে বের করতে হবে বলতো, সিদ্ধান্তটাকে বের করতে হবে। কাকে বের করতে হবে, সিদ্ধান্তটাকে খুঁজে বের করতে হবে। এবং সিদ্ধান্ত বচনের আগে অবশ্যই কি বসাতে হবে বলতো, সুতরাং বসাতে। তাহলে সিদ্ধান্ত লেখার আগেই কিন্তু তোমাদেরকে অবশ্যই কি বসাতে হবে, সুতরাং চিহ্নটা বসাতে হবে। প্রদত্ত বিবৃতির মধ্যে কোন বাক্যটি সিদ্ধান্ত হবে তা খুঁজে বের করা সহজ উপায়। এবার আমি কি করে বুঝবো যে সরি কোন বাক্যটি বা কোন বিবৃতিটি সিদ্ধান্ত, কি করে বুঝবো, সেটা বোঝার কিছু উপায় রয়েছে, যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে এই বাক্যটি হবে কিন্তু সিদ্ধান্ত। দেখো, অতএব সুতরাং তাই বলা যায় সেহেতু কাজেই, যে এই প্রভৃতি শব্দে কোনোটি, যে এই বাক্য, এই শব্দগুলোর মধ্যে কোনোটি যদি যে বাক্যের মধ্যে সঙ্গে থাকবে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে আমরা অনেক পাই, সুতরাং আমি যাব না, সুতরাং এই কাজটি সে করবে না। তাহলে এরকম অনেক শব্দ পাই যে যদি অতএব সুতরাং তাই বলা, এই জাতীয় কোনো শব্দ যদি কোনো বাক্যের সাথে থাকে তাহলে মনে রাখবা সেই বাক্যটাই হবে সিদ্ধান্ত বাক্য। তোমার কী হবে, সেই বাক্যটাই সিদ্ধান্ত বাক্য হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তারপরে কারণ, কেননা, যেহেতু, এই 3টা শব্দের মধ্যে যদি কোনোটা থাকে তাহলে মনে রাখবে প্রভৃতি শব্দের কোনোটিকে যদি বাক্যের সাথে যুক্ত থাকবে তার ঠিক আগের বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে যদি তুমি এখানে যেমন দেখলা যে অতএব সুতরাং তাই বলা যায়, এই জাতীয় বাক্য বা এই জাতীয় শব্দগুলো যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যটাই সিদ্ধান্ত হবে। কিন্তু পরবর্তী নিয়ম হচ্ছে যে কারণ, কেননা, যেহেতু, এই 3টা শব্দ যদি যে বাক্যে থাকবে সেই বাক্যটা সিদ্ধান্ত হবে না, তার আগের বাক্যটা হবে সিদ্ধান্ত। কী হবে, তার আগের বাক্যটা হবে সিদ্ধান্ত। এটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে নাও। গ নাম্বার, কোনো বাক্যে যেহেতু এবং সেহেতু এই দুটো যদি একসাথে থাকে, যেহেতু সেহেতু যদি একসাথে থাকে, দুটি শব্দ থাকলে বাক্যটির সেহেতুটা হবে কিন্তু কি, সিদ্ধান্ত। সেহেতুটা কি হবে বলো তো, সিদ্ধান্ত হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরও একটি রয়েছে যেটা এখানে নিয়মটা নিয়ে আমি বলে দিচ্ছি, এবং, আর, ও, তারপরে এই জাতীয় কোনো শব্দ, এবং, আর, ও, এই জাতীয় কোনো শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে মনে রাখবে সেই বাক্য, এই যে ও এবং এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত দুটো বাক্য থাকে, আমি যাব এবং শ্যাম যাবে। তাহলে আমি যাব এবং শ্যাম যাবে, এই দুটো বাক্যের মধ্যে কোনোটাই কিন্তু কখনো কি হবে না, সিদ্ধান্ত হবে না। ভালো করে মাথায় রাখো যে এবং এর সঙ্গে যুক্ত দুটি বাক্য, এই পাশের বাক্য, আগের বাক্য, পরের বাক্য, এদের মধ্যে কোনোটাই সিদ্ধান্ত হবে না।
এই দুটো বাক্য বাদে যে বাক্যটা রয়েছে তৃতীয় বাক্যটা হবে সিদ্ধান্ত। খুব সুন্দরভাবে মাথায় ঢুকে নাও। এবং আর ও কিন্তু এই জাতীয় শব্দের মধ্যে যুক্ত থাকা বাক্যগুলো কিন্তু কখনোই সিদ্ধান্ত হবে না। তাহলে আমরা জানলাম অতএব সুতরাং এই জাতীয় শব্দ যুক্ত বাক্যটাই হবে সিদ্ধান্ত। আর কারণ কেননা যেহেতু এই জাতীয় বাক্যের আগের বাক্যটা হবে সিদ্ধান্ত, যেহেতু সেহেতু যুক্ত থাকলে সেহেতু যুক্ত বাক্যটা হবে সিদ্ধান্ত। এবং আর ও এই জাতীয় শব্দ যুক্ত থাকলে তার আগে পরের কোনো বাক্য সিদ্ধান্ত হবে না, অপর যে বাক্যটা থাকবে সেটাই হবে কি বলতো সিদ্ধান্ত। সেটা কি হবে সিদ্ধান্ত। এটা খুব ভালোভাবে মাথায় তোমরা ঢুকিয়ে নাও। ঠিক আছে, কি বলেছে সিদ্ধান্ত গঠনের পর সিদ্ধান্তের উদ্দেশ্য পদের নিচে এস। সিদ্ধান্তের উদ্দেশ্য পদ কি হয় পক্ষপদ, পক্ষপদে কি হবে নিচে এস, এবং বিধেয় পদের নিচে কি হবে বলতো পি। লিখে নিলে সুবিধা হবে, আমাদের কিন্তু ওটা লিখে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা পক্ষপদ এটা সাধ্যপদ। সেখানে কিন্তু আমাদের অনেক সুবিধা, কারণ সিদ্ধান্তের উদ্দেশ্য দেখে পক্ষ এবং সিদ্ধান্তের বিধেয় দেখে সাধ্যপদকে আমরা চিনে নিতে পারি। এইভাবেই কিন্তু আমরা কি করব সিদ্ধান্তের উদ্দেশ্য পদের নিচে এস লিখবো এবং বিধেয় পদের নিচে কি লিখবো পি লিখবো, তাহলে আমরা কিন্তু পক্ষপদ সাধ্যপদ এই দুটো পদকে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে আমরা তিনটা বাক্য যদি দেওয়া থাকে সেই তিনটা বাক্যের মধ্যে সিদ্ধান্ত বাক্য কি করে বের করব, তাহলে আমরা গঠন করতে পারছি। আর একটা কথা বলে দিই, এতদিন যে লজিক তোমরা শিখিয়েছো সেই লজিক কিন্তু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বের করা হয়, কিন্তু এই লজিকটা কিন্তু উল্টো, সিদ্ধান্ত থেকে কি বের করা হয় আশ্রয় বাক্য বের করতে হবে। তার জন্য কিন্তু তোমাদের খুব জরুরি, খুব জানা জরুরি যে তোমাদেরকে অবশ্যই সিদ্ধান্তটা কি করে বের করবো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা লিখে নিলাম পি এস। এরপরে কি নিয়ম আছে দেখো, এরপরে বলেছে যে এরপর এস পদটি বা পক্ষপদ বাকি দুটি বাক্যের মধ্যে যে বাক্যটিতে থাকবে সেটি হবে অপ্রধান আশ্রয়বাক্য বা পক্ষ আশ্রয়বাক্য। তাহলে আমরা জানি পক্ষ আশ্রয়বাক্য কাকে বলে। পক্ষ আশ্রয় হচ্ছে সেই আশ্রয়বাক্য যেখানে পক্ষপদটা থাকে, আর আমরা জানি অপ্রধান আশ্রয়বাক্যেই পক্ষপদ থাকে, তাহলে অপ্রধান আশ্রয়বাক্যটাই কি বলতো পক্ষ আশ্রয়বাক্য। এটা মাথায় রাখবে। তাহলে আমরা যখনই ওই সিদ্ধান্তের নিচে এস এবং পি লিখে নিলাম, সেখানে এস এবং পির নিচে যখন আমরা বুঝে গেলাম এটা পক্ষপদ এটা সাধ্যপদ, তাহলে ওই এস পক্ষপত্র দেখবো যে পক্ষপত্র যে আশ্রয়বাক্যে থাকবে মানে যে বাক্যটার মধ্যে থাকবে সেটা হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্য, আর সাধ্যপদটা যে বাক্যটার মধ্যে থাকবে সেটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য। তাহলে আমরা তিনটা বচনই পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা অপ্রধান আশ্রয়বাক্য বের করলাম, তারপর হচ্ছে পি পদটি বা সাধ্যপদটি যে বাক্যটির মধ্যে থাকবে সেটি কি হবে বলতো প্রধান আশ্রয়বাক্য বা সাধ্য আশ্রয়বাক্য হিসেবে লিখতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা বুঝে গেলাম যে অপ্রধান আশ্রয়বাক্য আর প্রধান আশ্রয়বাক্য আমরা কি করে চিহ্নিতকরণ করব সেটা কিন্তু খুব সহজভাবে বুঝে গেলাম। এইভাবে এইভাবে প্রধান আশ্রয়বাক্য ও প্রধান আশ্রয়বাক্য সিদ্ধান্ত এই ক্রম অনুযায়ী প্রদত্ত যুক্তিকে ন্যায়ের আকারে সাজিয়ে নিয়ে প্রত্যেকটি বচনের আগে এ ই আই ও চারটি নাম কিন্তু লিখে দিতে হবে। তিনটা যে বচন, তিনটা বচনেই কোন কোন ধরনের বচন সেগুলো কিন্তু নামগুলো লিখে দিতে হবে, যেটি উপযুক্ত সেটি বসিয়ে দিতে হবে। উল্লেখ্য বাক্য থেকে যুক্তি গঠন করা যাবে না। কি থাকবে বাক্য থেকে যুক্তি গঠন করা যাবে না, প্রদত্ত বাক্যগুলিকে বচনে আগে রূপান্তরিত করতে হবে। যে বাক্যগুলো দেওয়া থাকবে সেই বাক্য থেকে কিন্তু যুক্তি গঠন করা যাবে না, বাক্যটাকে আগে কী করে নিতে হবে বচন করে নিতে হবে। সেই বচনগুলো কি এ ই আই ও। ওখানে কিন্তু প্রশ্নে তোমাদের পরীক্ষায় প্রশ্নে কিন্তু প্রশ্ন থাকবে, সেখানে কি থাকবে বাক্য থাকবে, বাক্য থেকে কি করে নিতে হবে প্রথমে বচন করে নিতে হবে। কি করে নিতে হবে বলতো বচন করে নিতে হবে, নেওয়ার পরে পরিণত করে তবেই কিন্তু ন্যায় যুক্তি গঠন করতে হবে। যদি আমি ওই সরাসরি বাক্য থেকে আমি ন্যায় যুক্তি গঠন করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা ভুল হবে। আগে আমাদের কি গঠন করে নিতে হবে বলতো আগে আমাদের বচন করে নিতে হবে। বচন করে নেওয়ার পরে কিন্তু আমরা কি করতে পারবো বচন করে নেওয়ার পরে আমরা কিন্তু ন্যায় যুক্তি গঠন করতে পারবো। তাহলে বোঝা গেল আমরা কি কি নিয়ম পালন করলে আমরা একটা যুক্তি গঠন করতে পারবো, ন্যায় যুক্তি গঠন করতে পারবো সেটা দেখে। এবার আমরা একটা উদাহরণ যদি প্র্যাকটিস করে যাই তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে কিভাবে আমাদের কোন শব্দগুলো দেখে আশ্রয়বাক্য প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য এই সমস্ত কিছু কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে, মাথায় রাখবে এইরকমই কিন্তু তোমাদের একটা বাক্য দেওয়া থাকবে। এই যে দেখো এত বড় একটা বাক্য যেখানে তিনটা বাক্য থাকবে সেটা কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কি দেখে বুঝবো যে কোনটা আশ্রয় কোনটা প্রধান আশ্রয়বাক্য কোনটা অপ্রধান আশ্রয়বাক্য কোনটা সিদ্ধান্ত, যে নিয়মটা আমি কিন্তু তোমাদের সুন্দর করে এক্ষুনি বুঝিয়ে দিলাম। তা প্রথমে কি বাক্য বের করতে হবে সিদ্ধান্ত, সিদ্ধান্ত লেখার আগে কি দিতে হবে সুতরাং চিহ্ন দিতে হবে। তো সিদ্ধান্তের নিয়মগুলো আমরা দেখেছিলাম অতএব সুতরাং সেহেতু এই জাতীয় শব্দ থাকলে সেই বাক্যটাই হবে কিন্তু সিদ্ধান্ত। তাহলে দেখো তো এখানে সুতরাং অতএব কোনো কিছু আছে নেই। আবার পরের নিয়ম ছিল কারণ কেননা, কেননা আছে তাই না, কেননা এই জাতীয় শব্দ থাকলে তার আগের বাক্যটা হবে এই কেননা যুক্ত বাক্যটা হবে না, তার আগের বাক্য কি আছে এইটা হবে সিদ্ধান্ত। ঠিক আছে, তারপরে আরেকটা নিয়ম বললাম যে এবং
আর ও এই জাতীয় কোনো শব্দ যদি যুক্ত থাকে তাহলে সেই বাক্য দুটো সেই এবং যুক্ত বাক্য এবং এখানে আছে তাহলে এটা এবং এর সাথে যুক্ত, এটাও এবং এর সাথে যুক্ত, তাহলে এই দুটো বাক্যের মধ্যে কোনোটাই কি হবে না, সিদ্ধান্ত করা যাবে না। তার কোনটা বাক্য হবে সিদ্ধান্ত, তাহলে ওই দুটো বাক্য বাদে যে বাক্যটা রয়েছে এই বাক্যটা হবে কিন্তু সিদ্ধান্ত। তাহলে দেখো দুটো নিয়মই আমরা অ্যাপ্লাই করলাম, দুটো নিয়মে কিন্তু একটাই সিদ্ধান্ত বাক্য বেরোলো। সেটা কি বলতো, কিছু শহীদ পাগল নয়, কিছু শহীদ পাগল নয়। এখানে আমরা বুঝে যাচ্ছি কিছু নয়, তার মানে কি কোনো নয়। কোন বচন, ও বচন। দেখো এখানেও বচন অধ্যায় আসছে, তাহলে বচনের নিয়মগুলো ভালো করে জানতে হবে। তাহলে কি হবে, কোনো তাই না, কোনো কিছু শহীদ পাগল নয়, তাহলে ও বচন কোনো নয়। তাহলে কোনো শহীদ নয় কি পাগল, কোন বচন এটা, ও বচন। হয়ে গেল। এবার অপ্রধান আশ্রবাক্য বের করবো। কি আশ্রবাক্য বের করবো, অপ্রধান আশ্রবাক্য। আর লিখে নিতে বলেছে এই উদ্দেশ্যে এখানে এস আর বিধেয়ের এখানে পি। তাহলে উদ্দেশ্য যে রয়েছে শহীদ, এস, এই যে পক্ষপদ শহীদ, এই শহীদ পদটা বাকি দুটো, এখন এটার কাজ শেষ, আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছি। এবার বাকি দুটো বাক্যের মধ্যে যে বাক্যের মধ্যে এই শহীদ নামক পদটা থাকবে সেটাই হবে অপ্রধান আশ্রবাক্য, আর পাগল নামক পদটা যে আশ্রবাক্যে থাকবে সেটাই হচ্ছে প্রধান আশ্রবাক্য। তাহলে আমরা অপ্রধান আশ্রবাক্যটা প্রথমে লিখে নেব। দেখো শহীদ কোথায় আছে, এখানে শহীদ নয়, নেই। কিছু দেশপ্রেমিক শহীদ, তাহলে এখানে রয়েছে তাই না, তাহলে কিছু দেশপ্রেমিক শহীদ, কিছু অল্প পরিমাণ, তাহলে কিছু তাই না, কিছু পরিমাণ কিসে হয়, নয় নেই, হয় আছে, তাহলে ও বচন। তাহলে কোনো দেশপ্রেমিক, কোনো দেশপ্রেমিক কি হয় শহীদ। কোন বচন হলো এটা, আই বচন। কোন বচন এটা, আই বচন। খুব সুন্দরভাবে বুঝে নাও। এবার আমাদের অপ্রধান আশ্রবাক্য কিন্তু চলে আসলো, সেখানে শহীদ দেখে আমরা কিন্তু মানে পক্ষপদ দেখে আমরা বের করে নিলাম। এবার আমরা দেখবো সাধ্যপদ, একটাই বাকি আছে, এটারও কাজ শেষ। এবার বাকি থাকলো এটা তাহলে কি হবে, প্রধান আশ্রবাক্য। বলেছে পাগলরা দেশপ্রেমিক হয় না, সব পাগলের কথা বলেছে, পাগলরা দেশপ্রেমিক হয় না, তবে সব পাগলের কথা বলেছে না, কোনো নয়। খুব সুন্দরভাবে হয়েছে। তাহলে এটা কোন বচন, ই বচন। কোনো পাগল নয় দেশপ্রেমিক, কোনো পাগল নয় কি দেশপ্রেমিক, তাহলে এটা কোন বচন, ই বচন, তাই না, আসলো কি না। তাহলে এবারে আমরা কিন্তু সুন্দর করে প্রত্যেকটা পদের নিচে আমরা কিন্তু তাদের নামগুলো লিখে দিতে পারি। শহীদ এখানে কি পদ, পক্ষপদ, তাহলে শহীদ এখানে কি পদ, এস। তারপরে আর পাগল এখানে কি পদ, সাধ্যপদ। পাগল কোথায় গেল, এই যে এখানে, তাহলে এটা কি পি। এবার বাকি যেটা রয়েছে দেশপ্রেমিক, আমরা জানি এটা হচ্ছে এম পদ, এটা কি পদ, এম পদ। এটা কিন্তু কোথায় থাকে, শুধু আশ্রয় বাক্যে থাকে, কিন্তু কোথায় থাকে না, সিদ্ধান্তে থাকে না। তাহলে এই গেল কিন্তু তোমাদের কিন্তু একটা সুন্দর উদাহরণ, যেখানে আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে কী করে আমরা একটা আদর্শ নিরপেক্ষ ন্যায় গঠন করব। আশ্রয় বাক্য থাকবে 3টি, পদ থাকবে 3টি, পদগুলো দুবার করে ব্যবহার হবে। কি করে আমরা বের করব সিদ্ধান্ত বাক্য, কি করে আমরা বের করবো অপ্রধান আশ্রয় বাক্য, কী করে বের করবো আমরা প্রধান আশ্রয় বাক্য। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারবো আমরা এখন। তাহলে এরপরে কিন্তু আমরা আরও প্র্যাকটিস করব, কিন্তু অধ্যায়টাকে সুন্দর করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আর আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। যারা কোনো জায়গায় যাদের অসুবিধা হয়েছে তোমরা সুন্দর করে আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এই জায়গাটা অসুবিধা হয়েছে, আরও এক্সাম্পল প্র্যাকটিস করালে ভালো হয়। আমি অবশ্যই তোমাদের তো প্র্যাকটিস সেশন দিই প্রত্যেক অধ্যায় শেষে, বড় অধ্যায়গুলোর শেষে। তো নো টেনশন, নো চিন্তা, আমি তোমাদের পাশে আছি, থাকবো, আর তোমাদের ভালো পারফরমেন্স করানোর দায়িত্ব আমি নিয়েছি। ঠিক আছে, তাহলে দূর দূরান্ত থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাদের সহযোগিতার কারণেই কিন্তু আজকে এডুকার একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 1800 জন ছাত্র। তো এইভাবেই আমরা পৌঁছতে চাই 18,00,000 মানে অমায়িক আমরা চাই। ঠিক আছে, তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা পৌঁছতে পারবো না। তোমরা সহযোগিতা করো, আমরা তোমাদের পাশে আছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। নিরপেক্ষ ন্যায় অধ্যায় এভাবেই আমি শেষ করতে চলেছি, খুব সুন্দরভাবে খুঁটিয়ে নিখুঁতভাবে আলোচনার মাধ্যমে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।